হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল 2010, 11 এবং 2024-এ তার কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যদি রেজাল্ট দেখতে চান তাহলে এই ওয়েবসাইটে আসবেন, WBMSC এরকম করে লিখে এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে আপনারা যে গ্রুপ ডির রেজাল্ট সেটা কিন্তু একদম উপরে দেওয়া আছে, সেখান থেকে আপনারা লিস্টে দেখে নেবেন যারা কারা কারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন। তো এই বিষয়ে আমি কিছু কথা আজকে বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখানে কিছু বিশ্ব রেকর্ড হয়েছে আমার মতে। সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা 2010-এ কিন্তু সব কিছু শুরু হয়েছিল। তাহলে 10, 11, তারপর 2024-এও কিছু পরীক্ষা হলো, অর্থাৎ 14 বছর পর পরীক্ষা হওয়ার জন্য অবশ্যই এটাকে একটা বিশ্ব রেকর্ড বলবো। বিশ্বে এরকম মনে হয় পরীক্ষা কোনোটাও হয়নি যেটা 14 বছর পরে হয়েছে, সে কারণে এটা একটা বিশ্ব রেকর্ড। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, এখানে পাস মার্ক কত আপনারা যদি জিজ্ঞাসা করেন, তাহলে এখানে হচ্ছে 15-র মধ্যে পরীক্ষা হয়েছিল, পাস মার্ক কিন্তু 15ই। আমি ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার জেলার একজন বাসিন্দা। আমি দেখলাম আমাদের কোচবিহার জেলাতে কিন্তু পাস মার্ক ছিল 100%, অর্থাৎ 15-র মধ্যে যারা 15 পেয়েছেন তারাই কিন্তু পাস করেছেন। তো এই বিষয়ে কিছু কথা আমি বলার জন্য আজকে ভিডিওটি করতেছি, অবশ্যই আপনারা না টেনে দেখবেন ভিডিওটি। তাহলে বিশ্ব রেকর্ড কী কারণে বললাম, 14 বছর পর পরীক্ষা হলো। 2 নম্বর হচ্ছে পাস মার্ক কত, 100%। তারপরে হচ্ছে মানে আমাদের মাদ্রাসা সার্ভিস বোর্ড কিন্তু কিছু জরিমানাও দিয়েছেন। যাই হোক, এগুলো আইনি ব্যাপার, এগুলো নিয়ে মন্তব্য করব না। হাইকোর্ট না থাকলে, অনেকে বলছেন হাইকোর্ট না থাকলে এই 73,000-এর কিন্তু পরীক্ষায় নেওয়া হতো না, মানে লোপাট করে দেওয়ার চেষ্টা হয়েছিল। যাই হোক, আমি এমনটা মনে করি না। মাদ্রাসা বোর্ড কিন্তু নিজেই হাইকোর্টকে জানিয়েছিলেন যে ওরা বাকি 73,000 যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষাটা নিয়ে নেবে। যাই হোক, তো আপনারা যারা অঙ্কে খুব ভালো, মানে ধরলাম আপনারা মাধ্যমিক লেভেলে অঙ্কে 100 পেয়েছিলেন। যাই হোক, আমি এই বিষয়ে কিন্তু মন্তব্য শেষ করে দিলাম মাদ্রাসা সার্ভিস কমিশন সম্পর্কে এবং হাইকোর্টের বিষয়গুলো সম্পর্কে। এগুলো নিয়ে আমার মন্তব্য এখানেই শেষ। এবার বিষয় হচ্ছে, কেউ ধরে নিলাম অঙ্কে খুব ভালো, ধরলাম আপনি অঙ্কে 100, তো অঙ্কে আপনি 100 পেতে পারেন, কেউ বা ইংরেজিতে, কিন্তু উভয় বিষয়ে যে 100 পাবেন এমনটা কিন্তু খুব একটা দেখা যায় না। সে কারণেই আমি কিন্তু এটাকে বিশ্ব রেকর্ড বলে ধরে নিয়েছি যে অঙ্কেও 100 পেতে হবে, ইংরেজিতেও 100 পেতে হবে। মানে কার্ড অফ মার্কস বলে কোনো জিনিস থাকলো না এখানে। মানে এখানে হচ্ছে পরীক্ষা যতর মধ্যেই হবে তত নম্বর পেয়েই পাস করতে হবে। এই হচ্ছে এই পরীক্ষার রহস্য। এবার এ বিষয়ে তো আমি মন্তব্য শেষ করলামই। এবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি প্রায় সে দেখতে পারি অনেক স্টুডেন্ট আছেন যারা, মানে অনেক ক্যান্ডিডেট আছেন যারা অষ্টম শ্রেণী লেভেলে পড়াশোনা করেছেন বা মাধ্যমিক পাস করেছেন। তারা হঠাৎ একটা বিজ্ঞপ্তি দেখে বা মোবাইলে একটা নোটিফিকেশন দেখে কিন্তু পরীক্ষা দিতে বসেন। তো ব্যাপারটা বুঝতে লাগবে, আপনারা কত পার্সেন্ট মার্কস পেয়েছিলেন ক্লাস অষ্টম শ্রেণীতে বা মাধ্যমিক লেভেলে আমি জানি না। তবে এরকম করে নোটিফিকেশান দিয়ে যখন পরীক্ষায় বসেন কোচিং ছাড়াই, মানে কোনো রকম ইউটিউব কোচিংও নেন না, কোনো রকম কোনো কোচিংয়ে ভর্তিও হন না, অথচ পরীক্ষা দিতে যান, অযথাই আপনারা ভিড় করেন। দেখুন এবার কম্পিটিশন লেভেল কত হাই হয়েছে, মানে অঙ্কেও 100 পেতে হবে, ইংরেজিতেও আপনাকে 100 পেতে হবে। তাহলে কম্পিটিশন লেভেল যখন এত হাই, তখন এই নিচু ক্লাসের স্টুডেন্টরা উইদাউট কোচিংয়ে কিন্তু পরীক্ষা দিতে যান। এটা কিন্তু একটা বিশাল ভুল। ঠিক আছে, এটাও একটা বিশ্ব রেকর্ড যে আমাদের দেশে অনেক স্টুডেন্ট বিনা কোচিংয়ে পরীক্ষা দিতে যান। এবার এই বিষয়ে কিছু মন্তব্য করি। দেখুন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু কথা বলবো, যেটা না বললেই নয়। একটা সময় ছিল যখন বিএড প্রার্থীরা, মানে যারা বিএড করেছিলেন, তারা কিন্তু হাই স্কুলের টিচার হওয়ার জন্য যোগ্য ছিলেন, প্রাইমারি টিচার হওয়ার জন্য যোগ্য ছিলেন। অর্থাৎ ওরা হাই স্কুলেরও পরীক্ষা দিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে প্রাইমারি টিচার হওয়ারও পরীক্ষা দিতে পারবেন। কিন্তু এটা অনেক দিন আইনি লড়াই হলো এবং সবশেষে একজন মানে উকিল বলেছিলেন যে যারা ধরে নেন ফুটবলের ট্রেনিং নিয়েছে তারা কি ক্রিকেট খেলতে পারবে। হ্যাঁ, তখন কিন্তু শেষ পর্যন্ত এই উত্তরটা সঠিকভাবে দিতে না পেরে শেষ পর্যন্ত কিন্তু রায়টা বেরিয়েছিল যে না, বিএডদের জন্য বিএডটা হাই স্কুলের পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বা টিচার হওয়ার যোগ্য, আর ডিএলএডটা প্রাইমারি টিচার হওয়ার জন্য যোগ্য। কিন্তু দেখুন, আমাদের দেশে গ্রুপ ডি বা গ্রুপ সি এর জন্য এরকম কোনো নিয়ম নেই।
ঠিক আছে। যদি আগে থেকেই বলা থাকতো যে গ্রুপ ডি এর জন্য এই অষ্টম বা মাধ্যমিক শ্রেণী লেভেলের বা উচ্চ মাধ্যমিক অবধি যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এই পরীক্ষাটা, আর গ্রুপ সি এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম, যেমন অনেক সময় কম্পিউটার চাওয়া হয়, এরকম কিছু নিয়ম থাকা উচিত। কিন্তু গ্রুপ ডি পরীক্ষাটা সবাই দিচ্ছেন, গ্রুপ ডি এর পরীক্ষাটা সবাই দিচ্ছেন, বিএ বিএসসি এমএ এমএসসি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক 8 পাস সবাই দিচ্ছেন। তো শিক্ষা ব্যবস্থায় কিছু ভুল ভ্রান্তি যা আছে সেগুলো সম্পর্কে আমি বলতে চাই। দেখুন, আমার নজরে বা আমার মতে যে সমস্ত ভুল বিষয়গুলো মনে হয় সেগুলো হচ্ছে, একটা সময় ছিল আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়তাম, তখন 50% মার্কস পেলে কিন্তু অনেকেই দেখতে যেত, কয় চলুন 50% মার্কস পেয়েছে কোন ছেলে, চলো, আমরা সবাই কিন্তু চলে যেতাম, ওহ সত্যি রিয়েলি খুব ভালো স্টুডেন্ট, হ্যাঁ ভেরি গুড স্টুডেন্ট, নাহলে 50% মার্কস পেতো। কিন্তু না, আজকাল দেখা যাচ্ছে হামেশাই 80% 70% মার্কস পেয়ে যাচ্ছেন অনেক ক্যান্ডিডেটেই। তো এগুলো আগে থেকেই নিয়ম করা উচিত ছিল। যেমন বিএ 50% থাকলে সে ব্যক্তি বিএড করতে পারবেন এবং হাই স্কুল টিচারের জন্য যোগ্য হবেন। এগুলো আগে থেকে বলা হয়নি, হঠাৎ একদিন নোটিশ জারি করে বলা হলো। মানে ধরুন 2010-এর আগে যারা বিএ পাস করেছেন বা 2013-র আগে যারা বিএ পাস করেছেন অনেকেরই মধ্যে 50% আমি দেখি না। তো হঠাৎ করে একদিন নিয়ম করা হলো যে এখন থেকে হাই স্কুলের টিচার হওয়ার জন্য বা এসএলএসটি পরীক্ষা দেওয়ার জন্য বা এসএসসি দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, বিএ ক্লাসে 50% মার্কস থাকতে হবে, তার সঙ্গে বিএড থাকতে হবে। তো বিএডটা হোক, কিন্তু 50% মার্কস এই যে বিষয়টা, দেখুন একটা স্টুডেন্টের ততদিনে পড়াশোনা শেষ হয়ে গেছে। তাহলে টিচাররা মাধ্যমিক লেভেলে কিন্তু অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করে থাকেন যে তোমার জীবনের লক্ষ্য কী। আমি হাই স্কুলের টিচার হব, বা কেউ বলেন ডাক্তার হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হব ইত্যাদি। কিন্তু যদি হাই স্কুল টিচার হওয়ার জন্য কারো স্বপ্ন ছিল, সে ধরে নেওয়া হলো সে 50% মার্কস পায়নি। হঠাৎ কোনো একটা নোটিশ জারি হলো যে এখন থেকে শিক্ষক হতে গেলে 50% মার্কস অবশ্যই পেতে হবে। এবং শুধু এটা হাই স্কুলের ক্ষেত্রে নয়, প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে যে 50% মার্কস প্লাস ডিএলএড। ঠিক আছে, তার মানে 2013-র আগে যারা বিএ বা উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন তাদের লাইফটা অনেকটা ধ্বংসের মুখে চলে গেল। এবার 50% যে করা হলো, নতুন শিক্ষা ব্যবস্থায় কিন্তু অনেক স্টুডেন্টে 50% করতে পারছেন, কিন্তু আগেরগুলো পারেননি। যাই হোক, কেন পারেননি অত সব আমি বলবো না। ঠিক আছে, নেক্সট হচ্ছে গ্রুপ ডি লেভেলের যে পরীক্ষা, অনেকেই বলেন যে অষ্টম শ্রেণী লেভেলের বা অষ্টম শ্রেণী মানের প্রশ্ন, অবশ্যই কারেক্ট প্রশ্ন। মাদ্রাসা বোর্ডে যে পরীক্ষার প্রশ্নটা ছিল সেটা অবশ্যই অষ্টম শ্রেণী লেভেলের প্রশ্নই কিন্তু ছিল। আমি বলবো না একদম খুব হাই লেভেলের বা খুব কঠিন কোশ্চেন হয়েছে, তা কখনোই বলবো না। অষ্টম অথবা মাধ্যমিক শ্রেণী লেভেলের কিন্তু প্রশ্ন ছিল। তো আমার একটা প্রশ্ন, এখানে যারা অষ্টম শ্রেণী লেভেলের পরীক্ষার্থী বা যারা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তারা কি সত্যি কোনো সুবিধা পান? তো বিষয়টা হচ্ছে, যারা এমএ এমএসসি করেছেন বা বিএ বিএসসি করেছেন তাদের কাছে কিন্তু এই অষ্টম শ্রেণী মানের স্টুডেন্টরা, এরা কিন্তু স্টুডেন্টেরও যোগ্য হবেন কি না আমার সন্দেহ। কিন্তু তারপরেও এরা সেম পরীক্ষায় বসতেছে, সেটা পরীক্ষাটার নাম হচ্ছে গ্রুপ ডি। যারা এই পরীক্ষা দিচ্ছেন এবং উইদাউট কোচিংয়ে দিচ্ছেন, অযথা সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। কারণ আমি দেখেছি বিগত বছরের কিছু প্রশ্নে, মানে প্রশ্নের মান অনেক সময় সমান্তর গুণোত্তর প্রগতির মতো চ্যাপ্টার থেকেও কিছু কিন্তু ম্যাথের সিরিজ তুলে দেওয়া হয়েছিল। আমরা 11-12-এ যেগুলো পড়তাম, হ্যাঁ, কিছু কিছু অঙ্ক ছিল, যেমন ধরুন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, মানে সিরিজ একটা চ্যাপ্টার ছিল, সেখানকার অঙ্ক কিন্তু তুলে দেওয়া হয়, যেটা অষ্টম শ্রেণীর স্টুডেন্টগুলো চোখেও দেখেননি কোনো দিন। তাহলে এই অষ্টম শ্রেণী মানের যে সমস্ত ক্যান্ডিডেটকে বলা হয় যে অষ্টম শ্রেণী মানের যোগ্য, তারা কি সত্যিই কোনো সুবিধা পায়? প্রশ্ন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোচিং ছাড়া অবশ্যই কোনো পরীক্ষা দেওয়া উচিত নয় বন্ধুরা। দেখুন, কম্পিটিশন লেভেল এতটা হাই হয়েছে, হ্যাঁ, এখন বিশ্ব রেকর্ড হচ্ছে 100% মার্কস পেতে হবে। আমি তো চিন্তায় পড়ে যাচ্ছি যে যারা 100% মার্কস পেয়ে গ্রুপ ডি ক্যান্ডিডেট হিসেবে নির্বাচিত হবেন, তারা আবার স্কুল টিচারদের প্রশ্ন করে বলবেন না তো যে আপনি কত পার্সেন্ট মার্কস পেয়ে টিচার হয়েছেন? যদিও হেডমাস্টার এবং অন্য অন্য টিচারদের কথা গ্রুপ ডি ক্যান্ডিডেটদের মেনে চলা উচিত, মেনে চলতে হবে নিয়ম অনুযায়ী, কিন্তু একটা সময় আমি দেখেছিলাম, হ্যাঁ, এইচএস ফেল করেছিল কিছু স্টুডেন্ট, তারা কিন্তু ধর্নায় বসেছিল এবং বলেছিল আমাদের পাশ করে দিতে হবে। এবং একটা সময় দেখা যায়
অনেকে তাদের প্রশ্ন করেছিলেন যে আমব্রেলা বানান করো, তো তোমরা তো এইচএস ফেল করেছো। আমব্রেলা কিন্তু বানান করতে পারেনি এইচএস পাস স্টুডেন্ট। তখন অনেকেই হাসাহাসি করেছিলেন এবং ইউটিউব চ্যানেলে এই বিষয়টা ভাইরাল হয়ে গেছিলো যে আমব্রেলা বানান করতে পারে না, পরীক্ষা ভালো দেয়নি, তারা কিন্তু আজ কী করছে, এইচএস পাশ করার দাবিতে ধর্নায় বসেছে। একই রকম ঘটনা যদি আমি গ্রুপ ডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখি, যদি এই গ্রুপ ডি ক্যান্ডিডেট দেখুন একটু আমাদের রাজ্য স্তরে কিন্তু একটা নিচু লেভেলের বা সবচেয়ে নিম্ন লেভেলের যে চাকরিগুলো আছে সেগুলোকে গ্রুপ ডি বলা হয়। গ্রুপ ডি কর্মী যদি একজন টিচারকে বা হেডমাস্টার মশাইকে প্রশ্ন করেন যে স্যার আপনি কত % মার্কস পেয়ে আপনার এসএসসিতে পাস করেছিলেন, তাহলে এটা নিয়ে হাসাহাসি অবশ্যই আমরা করব না। হেডমাস্টার মশাই এবং অন্যান্য টিচারদের অবশ্যই আমরা মেনে চলব। এবং তার সঙ্গে একটা কথা বলি যে ইংলিশ টিচার আছেন, আমি আমার পরিচিত একজন শিক্ষককে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি কি ইংরেজিতে আপনাকে যদি 15টা প্রশ্ন দেই আপনি কি 100% অ্যান্সার করতে পারবেন? বললেন না রে বাবা, এরকম করিস না, আমি অনেক দিন থেকে খুব একটা প্র্যাকটিসের মধ্যে নেই, আমি যে লেভেলের স্টুডেন্টদের পড়াই তাদের বইগুলো সম্পর্কেই আমার কিছুটা নলেজ আছে, কিন্তু অনেক কিছু জিনিস আমরা ভুলেও যাই, এটা কথা সত্যি, প্র্যাকটিস ছাড়া এগুলো সম্ভব নয়। যাই হোক, অবশ্যই হাসাহাসি করব না আমরা, কিন্তু গ্রুপ ডি লেভেলে কম্পিটিশনটা দেখুন, এখানে কিন্তু 100% পেতে হচ্ছে। নেক্সট হচ্ছে যদি প্রশ্ন করেন আপনি কত % পেয়ে নির্বাচিত হয়েছেন, এটা অবশ্যই একটা লজ্জাকর ব্যাপার। এবার হাই স্কুল টিচার, একজন অঙ্কের টিচারকেই আমি ধরলাম, সে কি অঙ্কে 100% পারে? আমি দেখেছিলাম আমার স্কুলের একজন শিক্ষক, তিনি মাঝে মধ্যে অঙ্কে আটকা পড়তেন এবং বলতেন যে এই অঙ্কটি আমি কিন্তু নেক্সট দিন করে দেবো। মানে কোনো প্রশ্ন বিচিত্রার বইয়ের অঙ্কের কথা বলছি না বা এক্সট্রা বইয়ের কথা বলছি না, টেক্সট বইয়ের অঙ্কের কথাই বলছি। ক্লাস 9-এর বা নবম দশম শ্রেণীর লেভেলের যে অঙ্কগুলো থাকে পাটিগণিতের, সেই অঙ্কগুলোতেই কিন্তু অনেক সময় শিক্ষকরা আটকা পড়তেন এবং বলতেন যে এই অঙ্কটা আমি নেক্সট দিন করে দেবো। তার মানে একজন অঙ্কের টিচার বা একজন ইংলিশের শিক্ষক যদি একটা কোশ্চেন নিয়ে হেজিটেশনে থাকেন, সেখানে গ্রুপ ডি বা অষ্টম শ্রেণী বা মাধ্যমিক লেভেলের স্টুডেন্টকে 100% মার্কস পেয়ে পাস করতে হবে, তাহলে ভাবুন কতটা কম্পিটিশনে আমাদের আসতে হচ্ছে। আমাদের অবশ্যই কিছু একটা নিয়ম হওয়া উচিত। আমি ভিডিওটি করছি এই উদ্দেশ্যেই যে যারা গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছেন এরা তো শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অনেকটা নিচু লেভেলের, এদের এই যে বিএড আর ডিএলএড যেমন নিয়ম হয়েছে, এদেরও তো তেমন কিছু একটা নিয়ম থাকা উচিত যে গ্রুপ ডি যারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য, কিন্তু না, এক্ষেত্রে আমরা দেখতে পাই হ্যাঁ, মানে বিএ বিএসসি এমএ এমএসসি সবাই বসতেছে একদম, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পিএইচডি করা সবাই প্রায় এই পরীক্ষাগুলো দিচ্ছেন এবং পাশ করে যাচ্ছেন। হ্যাঁ, তাহলে সত্যিকার অর্থে অষ্টম অথবা মাধ্যমিক লেভেলের স্টুডেন্টরা সত্যি কি কিছু সুবিধা পায়? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে ইউটিউব চ্যানেল দেখেন আপনারা, দেখে কোচিং ছাড়াই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেন যে এবার দেখি একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, চেষ্টা করতে কোনো দোষ নেই, তবে কম্পিটিশন যে অনেক হাই লেভেলে এসেছে আপনাদের এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটি সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কোনো রকম ভুল মন্তব্য করবেন না, ঠিক আছে? আমি ভিডিওটি দ্বারা এটাই বলতে চাচ্ছিলাম যে কম্পিটিশন লেভেল কতটা হাইয়ে পৌঁছে গেছে, আপনারা অবশ্যই একটু ভাববেন। থ্যাংক ইউ।